আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। নিয়মিত ক্লাস ভিডিওর আজকে আমি তোমাদেরকে করাবো হচ্ছে এসএসসি কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। ইতিপূর্বে এই অধ্যায় সম্পর্কে আমরা কয়েকটা আলোচনা করেছি, কয়েকটা ভিডিও করেছি। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে আইসোটোপ এবং তেজস্ক্রিয় আইসোটোপ। আর থাকবে হচ্ছে আমাদের আপেক্ষিক আণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর। তা আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আইসোটোপটা কি। আমাদের আইসোটোপ জিনিসটা জানতে হলে আমরা জানতে হবে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, প্রোটন সমান, ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। আমরা জানি যে হাইড্রোজেনের 7টি আইসোটোপ রয়েছে। আমাদের বইতে দেওয়া আছে যে হাইড্রোজেনের 7টি আইসোটোপ। তো আমরা যদি একটু খেয়াল করি, একটু ছক আঁকি, ছক আঁকলে আমরা দেখতে পাই, আমরা একটু খেয়াল করি যে এটা কীভাবে হলো। হাইড্রোজেনের 3টা আইসোটোপ। প্রথম আইসোটোপটা দেখো আমরা প্রোটন কিন্তু সংখ্যা, প্রথম আইসোটোপের ভর সংখ্যা 1, দ্বিতীয় আইসোটোপের ক্ষেত্রে হাইড্রোজেনের ভর সংখ্যা 2, তৃতীয়টার ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যা 3। যেহেতু ভর সংখ্যা 3 তাহলে আমরা জানি যে নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা এবং ভর থেকে বিয়োগ। তাহলে আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে পাইতেছি হচ্ছে 2 নিউটন সংখ্যা। এখন আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটার ভর সংখ্যার দিকে খেয়াল করি। আমরা কিন্তু প্রোটন সংখ্যা 1 1 1 কিন্তু ভর সংখ্যা কিন্তু প্রথমটার ক্ষেত্রে 1, দ্বিতীয় ক্ষেত্রে 2, তৃতীয়টার ক্ষেত্রে 3। তার মানে কি যে প্রোটন সংখ্যা সমান রয়েছে কিন্তু আইসোটোপের ক্ষেত্রে ভর সংখ্যা ভিন্ন, তার মানে এগুলোর আইসোটোপ রয়েছে। তা আমরা যদি এভাবে চিন্তা করি হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু আমরা 7টা আইসোটোপের কথা চিন্তা করতে পারি। এমন তেমনইভাবে আমরা চিন্তা করতে পারি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমাদের আইসোটোপ। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি ক্লোরিনের 2টা আইসোটোপ রয়েছে আমাদের। ক্লোরিন হচ্ছে আমাদের 2টা আইসোটোপ। একটা হচ্ছে আমাদের 35, আরেকটা হচ্ছে আমাদের 37। ম্যাগনেসিয়াম 12, ম্যাগনেসিয়ামের আইসোটোপ রয়েছে 24, 25, 26। তেমনইভাবে আমাদের ভিন্ন ভিন্ন আইসোটোপের ক্ষেত্রে আমরা কপারের আইসোটোপ একটা হচ্ছে আমাদের 63, আরেকটা হচ্ছে 65। তার মানে কি আমরা দেখতেছি যে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের আইসোটোপ বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরমাণু বা বিভিন্ন মৌলের কিন্তু আইসোটোপ বিভিন্ন রকম হতে পারে। আমরা খেয়াল করি এই যে প্রত্যেকটা আইসোটোপ, এদের প্রত্যেকটার কিন্তু পরমাণু ক্লোরিনের পরমাণু 16, পারমাণবিক সংখ্যা 16 এবং 37 যখন আইসোটোপ হয় তখনও কিন্তু পারমাণবিক সংখ্যা 16। তেমনই ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু সব ক্ষেত্রেই 24, 25, 26, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু 12 এবং কপারের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে 29 কিন্তু তাদের ভর সংখ্যা কিন্তু ভিন্ন। এই ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তাদের আইসোটোপ পাওয়া যায়। যেমন কপারের ক্ষেত্রে 2টা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3টা। এভাবে আমরা আইসোটোপগুলো চিনতে পারি। এখন আমরা যে জিনিসটা চিনব সেটা হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর। এখানে আমাদের যে একটা ক্যালকুলেশন রয়েছে সেই ক্যালকুলেশনটা হচ্ছে যে আমরা কিভাবে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো।
একটা হচ্ছে শুধু পারমাণবিক ভর, সেটা আমাদের বইতে দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে আমাদের আপেক্ষিক বলতে কি বোঝায়। পারমাণবিক ভর তো আমরা জানি যেমন দেওয়াই থাকে, অথবা একটি পারমাণবিক ভর। তিনটা জিনিস এখানে, প্রথম হচ্ছে শুধু পারমাণবিক, একটি পারমাণবিক ভর, একটি পারমাণবিক ভর। দ্বিতীয় নম্বরে হচ্ছে আমাদের আপেক্ষিক, আপেক্ষিক পারমাণবিক ভর। তিন নম্বরে যে পারমাণবিক ভর, আপেক্ষিক কেন আর পারমাণবিক ভর, এই দুইটার মধ্যে পার্থক্য কী? যে পারমাণবিক ভর আমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা আমরা দেওয়া আছে সাধারণভাবে, কিন্তু যখন কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রে একটা থেকে একটার সাথে আরেকটা তুলনা করা হয়, তখন যে পারমাণবিক ভরটা বের হয় সেটাকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। আর একটি পারমাণবিক ভর বা একটি পরমাণুর পারমাণবিক ভর যে দেওয়া আছে, এই একটি পরমাণুর পারমাণবিক ভর যে ভরটা দেওয়া থাকে সেটাই হচ্ছে আমাদের, যেমন অনেক অনেক কম। আমাদের এখানে অ্যালুমিনিয়ামের একটা পারমাণবিক ভর দেওয়া আছে, একটি পারমাণবিক ভর, এবং দেওয়া আছে হচ্ছে আমাদের ক্লোরিনের পারমাণবিক ভর, দুইটা পারমাণবিক ভর আমাদেরকে দেওয়া আছে। আমরা এই দুইটা পারমাণবিক ভর, ফ্লোরিনের আণবিক ভর বা পারমাণবিক ভর আমাদের দেওয়া আছে হচ্ছে, ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 3.16 × 10⁻23। এটা হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে। এমনইভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও হচ্ছে 4.482 × 10⁻23। এই যে এই পারমাণবিক ভরটা রয়েছে, এটাকে বলা হয় শুধু একটি পারমাণবিক ভর। এটা আমরা অবশ্যই ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে আমরা পারমাণবিক ভরটা কিভাবে বের করব। আমরা মনে করি যে পারমাণবিক ভর মনে হচ্ছে যে পারমাণবিক সংখ্যার দ্বিগুণ করলে, যে পারমাণবিক সংখ্যার যদি দ্বিগুণ আমি করি তাহলে যে ভরটা পাবো সেটাই মনে হয় পারমাণবিক ভর। কিন্তু না, এটা আসলে ভুল ধারণা। পারমাণবিক সংখ্যার দ্বিগুণ করলে যে পারমাণবিক ভর পাওয়া যাবে এটা ভুল। কেননা যদি আমাদের পারমাণবিক সংখ্যার দ্বিগুণ করতাম, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা ছিল 17, সেখানে যদি আমি দ্বিগুণ করতাম তাহলে আমাদের 36 হওয়ার কথা ছিল, কিন্তু ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। এটা কী জন্য? এটা হচ্ছে আমাদের একটা সূত্র, আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলেই আমাদের কোনো পারমাণবিক ভর বের করতে হলে মৌলের একটি পরমাণুর ভর বাই একটি পরমাণুর ভরের সাথে একটি কার্বন আইসোটোপের পারমাণবিক ভর, একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। অর্থাৎ এটার কিন্তু মান আমাদের দেওয়া আছে। এই যে জিনিসটার মান হচ্ছে আমাদের 1.66 × 10⁻24 গ্রাম। এটা হচ্ছে একটি কার্বন আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের 1 ভাগ। অর্থাৎ এটা কি, এটার কিন্তু মান আমাদের দেওয়া আছে 1.66 × 10⁻24 গ্রাম। তার মানে আমরা যদি এই 1.66 কোনো একটি মৌলের পারমাণবিক ভরকে একটি পরমাণুর ভরকে যদি আমরা 1.66 × 10⁻24 গ্রাম দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা পারমাণবিক ভরটা বের করতে পারবো সহজেই। এখন আমাদের কথা হচ্ছে কার্বন স্কেল কেন ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে অক্সিজেন স্কেল আছে, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল এবং কার্বন স্কেল। এই যে 3টা স্কেল রয়েছে, এর মধ্যে থেকে শুধু আমাদের কার্বন স্কেলটাই নেওয়া হবে, আর 2টা স্কেলের ক্ষেত্রে আমাদের ধর্তব্য না। সুতরাং কার্বন স্কেল দ্বারাই আমরা কি করব, মৌলের পারমাণবিক ভর বের করব। এখন আমরা একটা মৌলের পারমাণবিক ভর বের করব।
যেমন অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর আমরা যদি করি যে পারমাণবিক একটি মৌলের পারমাণবিক ভর, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 4.482 ইন্টু 10⁻23 আর একটি কার্বন একটি আইসোটোপের পারমাণবিক ভর হচ্ছে 1.66 ইন্টু 10⁻24। তাহলে এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের পেয়ে যাইতেছি আমরা 27। তার মানে কি আমরা এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে যখন আমরা ভাগ করব, অর্থাৎ একটি পরমাণুর, এটা হচ্ছে কার্বনের অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর। এই অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভরকে আমি কার্বন আইসোটোপের 12/1 যেই মানটা দেওয়া আছে এই মানটা দ্বারা যখন আমি ভাগ করলাম তখন আমরা কি পারমাণবিক ভরটা পেয়ে গেলাম। এমনিভাবে আমি, যেহেতু আমাদের ফ্লোরিনের পারমাণবিক ভর দেওয়া আছে, তাহলে আমরা এখানে ফ্লোরিন দ্বারা যদি ভাগ করি তাহলেও কিন্তু আমরা পারমাণবিক ভরটা পেয়ে যাই। যে একটি ফ্লোরিনের যেই পারমাণবিক ভর রয়েছে একটি ফ্লোরিনের, তা হচ্ছে 3.16 ইন্টু 10⁻23। এটা দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমি কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে যে পারমাণবিক ভরটা রয়েছে এই ফ্লোরিনেরও পারমাণবিক ভরটা আমি পেয়ে যাব। আমরা ভাগ করে দেখি যে ফ্লোরিনের ক্ষেত্রে এটা আমরা ভাগ করি, ভাগ করলে কিন্তু আমাদের 19, এটাই হচ্ছে আমাদের পারমাণবিক ভর, এখানে হবে ফ্লোরিন। তাহলে এইভাবে আমরা সংক্ষেপে পারমাণবিক ভরগুলো ম্যাথ করার মাধ্যমে আমরা সহজে পারমাণবিক ভর বের করতে পারবো। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে যে পারমাণবিক ভরটা বের করা যায়। আমরা জানি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যে আইসোটোপ রয়েছে, এই আইসোটোপের যেই পারমাণবিক ভরটা রয়েছে আইসোটোপের শতকরা হার, তাহলে আমাদের এই আইসোটোপের শতকরা হার থেকে পারমাণবিক ভর বের করার জন্য আমাদেরকে তিনটা ধাপ দেওয়া আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। প্রথম ধাপে আমাদেরকে গুণ করতে হবে, গুণ। দ্বিতীয় ধাপে যোগ। তৃতীয় ধাপে আমাদের ভাগ। এখন কিসের দ্বারা কিসেকে ভাগ করব? প্রথম সংখ্যা আগে আমরা প্রথম কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের যে গুণ সংখ্যা রয়েছে এটাকে আমরা কি করব? গুণ করব। তারপরে আমরা কি করব? সেই গুণফলটাকে আমরা কি করব? যোগ করে নিব। প্রত্যেকটা গুণফলকে আমরা যোগ করব, যোগ করে 100 দ্বারা আমরা ভাগ করব। তাহলে আমরা কি করতে পারবো? অঙ্কটা করতে পারবো, বা পারমাণবিক ভর আমরা শতকরা হার থেকেও বের করতে পারি। তাহলে আমরাও দেখি বের করে যে পারা যায় কি না। যেমন আমাদের এখানে ক্লোরিনের ক্ষেত্রে দুইটা দেওয়া আছে, Cl। ক্লোরিনের পারমাণবিক ভর একটা হচ্ছে 37 আর একটা হচ্ছে 35। তাহলে আমরা জানি আমাদের সূত্র, আমাদের যে সূত্রটা দেওয়া আছে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল P ইন্টু M প্লাস Q ইন্টু N বাই 100। তাহলে এই যে সূত্রটা দেওয়া আছে আমরা এই সূত্র অনুযায়ী যদি এগুলোর মানগুলো বের হয়ে দেয়, যেমন P হচ্ছে আমাদের, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, এবং যে এটা শতকরা হার আছে আমাদের প্রত্যেকটার। 37 ক্ষেত্রে হার হচ্ছে আমাদের 25, আর 35 ক্ষেত্রে আমাদের হার হচ্ছে 75। তাহলে এই যে P এবং Q দুইটা মান পাইলাম, এই যে হারটা পাইলাম, এই হার হচ্ছে আমাদের প্রথমটার ক্ষেত্রে হচ্ছে M, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে আমাদের N। তাহলে আমরা এগুলো যদি বসায় দিলেই কিন্তু আমরা মানগুলো পেয়ে যাই। এটা হচ্ছে আমাদের M আর এটা হচ্ছে আমাদের N। তাহলে আমরা মান বসিয়ে দেই। আমাদের P হচ্ছে আমাদের 37 ইন্টু 75
25 প্লাস এখানে কিউ হচ্ছে আমাদের 35, 35 ইন্টু 75, তাহলে ভাগ 100। যদি আমি দ্বারা এটা ভাগ করি তাহলে আমি হচ্ছে আমার ক্লোরিনের যে পারমাণবিক ভর যে 35.5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এভাবে শতকরা হার থেকে যদি আমাদের ফ্লোরিন বা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে আমাদের যদি শতকরা হার এবং পারমাণবিক ভর আইসোটোপের যে সংখ্যা, আইসোটোপের ভর সংখ্যা এবং তার শতকরা হার আমরা জানতে পারি, তাহলে এইভাবে আমরা P ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইড 100 এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা খুব সহজে গড় আপেক্ষিক আণবিক ভরটা পেয়ে যাব। এখন আমরা করব হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেহেতু আমাদের এখানে কিন্তু এই পারমাণবিক ভরগুলো দেওয়া থাকে, প্রত্যেকটা জিনিসের পারমাণবিক ভর দেওয়া আছে, এগুলো আমরা মুখস্থ করে নিতে পারবো বইতে থেকেই, যেহেতু আমাদের দেওয়া আছে। কিন্তু যেই জিনিসটা আমাদের দেওয়া নাই সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক আণবিক ভর। এই আপেক্ষিক আণবিক ভর যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই আপেক্ষিক আণবিক ভর থেকে আমাদের সামনে অনেকগুলো ম্যাথ আসবে। ষষ্ঠ অধ্যায়ে আমাদের কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, এই ম্যাথগুলো কিন্তু আমাদের আপেক্ষিক করার সময় আণবিক ভরটা লাগবে। আণবিক ভরটা বের করতে হলে আমাদের খুবই সহজে আমরা আণবিক ভর বের করতে পারবো। আমরা আগে জানি যে আণবিক ভর বের করতে আমাদের কি করা প্রয়োজন। কোনো মৌলিক পদার্থের, আমরা খেয়াল করি, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণু থাকে সেগুলোকে আমরা কি করব, প্রথমে তাদের সংখ্যা দ্বারা অণু দ্বারা গুণ করব, গুণ করার পরে যোগ করব। আণবিক ভরের ক্ষেত্রের মতোই কিন্তু আণবিক ভরটা হচ্ছে আমাদের, মনে করি আমি অক্সিজেন আছে, এই অক্সিজেনের একটা পরমাণু, অক্সিজেন পরমাণুর যে সংখ্যা আছে সেই সংখ্যা, যেমন অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে আমাদের 16, তাহলে এটার সাথে যদি 2 থাকে তাহলে 16 আমি 2 দ্বারা গুণ করব। এটার সাথে যদি আমাদের 3 থাকে তাহলে আমি 16কে 3 দ্বারা গুণ করব। গুণ করার পরে কিন্তু আমি আণবিক ভর পেয়ে যাব অক্সিজেনের, এইভাবে আমি পেয়ে যাব। কিন্তু আবার যদি কথা হয়, যেমন কোনো যৌগিক পদার্থ থাকে, এই যৌগিক পদার্থের ক্ষেত্রে আমি কিভাবে বের করব, যেমন H2SO4, এই যে একটা হাইড্রোসালফিউরিক অ্যাসিড, এই হাইড্রোসালফিউরিক অ্যাসিড ভর সংখ্যা হচ্ছে 1, তার গুণ করবো আমরা 2 দিয়ে, তারপর প্লাস আমরা মাঝখানে কিন্তু প্লাস দেব, যেহেতু আমাদের যোগ করতে হবে প্রত্যেকটাকে। এর পারমাণবিক ভর হচ্ছে 32, আমরা 32 লিখলাম। তারপরে ওর পারমাণবিক ভর হচ্ছে 16 ইন্টু 4। এটা কি জন্য আমরা 16, কারণ অক্সিজেন কিন্তু এখানে আমরা খেয়াল করছি যে অক্সিজেন 4টা আছে অণুতে, 4টা অণু আকারে আছে, তাহলে 4 দ্বারা আমরা এটাকে গুণ করব, তারপরে বাকি সংখ্যাগুলোকে আমরা যোগ করব। তাহলে এখানে আমি যদি গুণ করি, এখানে আসছে যে 2 প্লাস 32 প্লাস 64, এই আমাদের আণবিক ভর চলে আসছে, তাহলে 98 গ্রাম। এই যে এইভাবে আমরা কিন্তু আণবিক ভর বের করতে পারি, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা আণবিক ভরগুলো এইভাবে বের করতে পারি। এখন আমি আরও কয়েকটা মৌল নিব, মৌল নিয়ে ওগুলোর আণবিক ভর আমরা বের করার চেষ্টা করব। এটাও তো আমরা বুঝতে পারলাম। এখন আমি যদি আরও একটা পরমাণু নেই, যেমন কার্বন ডাইঅক্সাইড যদি আমি নেই, কার্বন ডাইঅক্সাইড CO2, তাহলে C হচ্ছে আমাদের 12, ও হচ্ছে আমাদের 16 ইন্টু 4, তাহলে C দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমি যে সংখ্যাটা পাবো, তাহলে যদি আমি হিসাব করি, এখানে হচ্ছে আমাদের 64, 12 প্লাস 64, মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন, দুইটাই আমি প্লাস চিহ্ন দিয়ে অঙ্কটা করতে পারি। তাহলে আমাদের কত আসতেছে, 64-র সাথে যদি আমি করি 12, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 66, 76, 6। এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। এভাবে আমি খুব সহজেই কিন্তু আণবিক ভর বের করতে পারি। আবার আমি আরও একটা যে লিখতেছি,
যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এটা তো আমরা কয়েকটা জিনিস অণু আকারে আছে, এই অণু আকারে যেগুলো আছে সেগুলো আমরা লিখলাম। এখন আমরা অণু ছাড়া যেগুলো আছে সেগুলো লিখব। HCl। তাহলে এটা যদি আমি আণবিক ভর বের করতে চাই, H হচ্ছে আমাদের 1 প্লাস ক্লোরিন হচ্ছে আমাদের 35.5। তাহলে আমাদের আণবিক ভর ইজিলি আসতেছে 36.5। এই যে আমরা খুব সহজেই কিন্তু আণবিক ভর বের করতে পারি। এখন আমরা শিখবো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এটা অবশ্যই তেমন আলোচনার কিছুই নেই, এটা শুধু মুখস্থর পড়া। তেজস্ক্রিয় আইসোটোপ যে জিনিসটা আছে, এই জিনিসটা আমরা বাসায় মুখস্থ করবো নিজেরা প্র্যাকটিস করে, যে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে। তেজস্ক্রিয় আইসোটোপটা হচ্ছে আমাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, যে প্রত্যেকটা পরমাণু, যেই পরমাণুগুলো আছে, নিউক্লিয়াসটা আছে স্বতঃস্ফূর্তভাবে, এই যে নিউক্লিয়াসটা আছে আমাদের, আমি খুব সহজে বোঝার জন্য আমি লিখে দিচ্ছি যে আমাদের যে নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াসটাকে আমি কি করব, স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে এটা ভেঙে যাবে, ভেঙে আলফা বিটা গামা রশ্মি যে তৈরি হয়, এই যে তৈরি হইতেছে, এগুলোকে বলা হবে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ। এই খুব সহজে আমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করব, তাহলে আমরা খুব সহজে শিখতে পারবো। তো আজকের মতো এখানে সমাপ্ত। আমরা সামনে ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো, বাকি পড়াগুলো শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।